এটি নিউজ দেখছেন। ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সাথে আছি আমি জাকিয়া জাবের। আজ পহেলা মে, মহান মে দিবস। বিশ্বের সকল যেসব শ্রমজীবী মানুষ রয়েছেন তাদের অধিকার আন্দোলন সংগ্রামের স্বীকৃতির দিন আজ। বিশ্বব্যাপী সকল শ্রমজীবী মানুষের অধিকার এবং তাদের আন্দোলন এবং ন্যায্য দাবি দেওয়ার প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজন শুরু করছি। আমাদের সাথে আজ এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে আজ উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। জি, শুরুতেই যে বিষয়টি আমরা বলছিলাম, মহান মে দিবস আজ, এবং আজকের এই দিনেই কিন্তু শ্রমজীবী মানুষরা তাদের অধিকার এবং ন্যায্য দাবি দেওয়ার আন্দোলনের জন্য সড়ক পথে মানে রাজপথে রক্ত দিয়ে তাদের এই যে অধিকার এবং দাবি দেওয়া সেটির দাবি প্রতিষ্ঠা করেছিল। আজকের এই সময়ে এসে একটু জানতে চাই, যে দাবি দেওয়াগুলোর প্রতি শ্রমিকরা আসলে রক্ত দিয়েছিল, সেই দাবি দেওয়াগুলো বর্তমান সময়ে এসে আসলে কতটুকু বাস্তবায়িত হচ্ছে? আপনাকে অনেক ধন্যবাদ। 1886 সালে হেমার্কেটে রুটি কারখানার শ্রমিকরা যে আন্দোলন সংগ্রাম করেছে সেটা অনেক আগেতেই শুরু হয়েছিল, কিন্তু 86 সালে হেমার্কেটে যে আন্দোলনটা হয় সেখানে এই পুলিশ ঘেরাও করে রেখেছিল। কে বা কাহারা একটা বোমা তার পুলিশদের উপরে ছুঁড়ে মারে, এই কারণে সেখানে গুলিতে অনেক শ্রমিক মারা যায় এবং সেখানে পুলিশও মারা যায়। জি, কিন্তু শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা হয়, শ্রমিকরা ফাঁসি হয়। আজকের দিন যদি যারা রক্ত দিচ্ছে তারা বেঁচে থাকতেন, নিজেরা লজ্জা পেতেন যে আজকে থেকে 139 বছর পূর্বে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা হইল গিয়া এই বিনোদন, 8 ঘন্টা হলো বিশ্রাম। জি, আজকে তো তার ধারে কাছেই নাই। বাংলাদেশে স্বাধীন হয়েছে 53 বছর। এই 53 বছর একটা জাতীয় মজুরি কমিশন গঠন হয়নি শ্রমিকদের জন্য। জাতীয় মজুরি কমিশন গঠন না হলে তো নিম্নতম জাতীয় নিম্ন পরিষদ গঠন হলে তো শ্রমিকদের চাকরির নিশ্চয় বেতনের নিশ্চয়তা থাকবে। জি, এবং আজকে পরিবহন শ্রমিকরা 18 ঘন্টাতে 20 ঘন্টা ডিউটি করে, গার্মেন্টস শ্রমিকরা মিনিমাম 12 ঘন্টা, উপরে 14 ঘন্টা, আর যখন শিপমেন্ট থাকে 2 দিন 3 দিন একাধারে তাদের শিপমেন্ট দিয়ে বেরোতে হয়। সুতরাং যে কারণে রক্ত দেওয়া হয়েছিল সেটা আদৌ পৃথিবীতে বাস্তবায়ন হয় নাই, বিশেষ করে বাংলাদেশে। এই যে কর্মঘণ্টার বিষয়টি আপনি বলছিলেন যে 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করতে হয়, গার্মেন্টস শ্রমিকদের 20 ঘন্টা পর্যন্ত কাজ করতে হয়, এটি আসলে কেন আমরা এখনো এই যে কর্মঘণ্টা 8 ঘন্টার যে হিসাব সেটি আসলে কেন আমরা এখনো বাস্তবায়িত করতে পারি? আমি একটু আগেই বললাম জাতীয় মজুরি কমিশন গঠন হয় না, 1। জি, 2 নম্বর হচ্ছে পুঁজিপতিরা তাদের শ্রম শোষণ করার জন্য 8 ঘন্টা কাজ করলে তার পরবর্তী সময় ওভারটাইম দিতে হয়, সে ওভারটাইমটাও তারা দেয় না। এবং না দেওয়ার কারণ হচ্ছে যে এইটা যে আইন, শ্রম আইনের যে আছে সেটাও বাস্তবায়িত হয় না। পরিবহন শ্রমিকরা 18 ঘন্টা, 2টা চালক আন্তর্জালায় থাকার কথা, কিন্তু সেখানে একজন চালক গাড়ি চালায় এবং সেখানে সে ভোর রাত্রে এসে সেখানে সেই দুর্ঘটনাগুলি ঘটে। ট্রাক শ্রমিকরা আরও অমানবিক, অর্থাৎ পণ্য পরিবহন শ্রমিকরা চট্টগ্রাম থেকে যখন পঞ্চগড় যায়, রাস্তায় তার রেস্ট নেওয়ার কোনো জায়গা নেই, রাস্তায় পেট্রোল পাম্পের পাশে দাঁড়িয়ে ডাকাতি হয় এবং সেখানে নাই। এগুলি যদিও মানে রাস্তার পাশে টার্মিনাল করার উদ্যোগ নিচ্ছে, সে কাজ এখনও শেষ হয়নি। তো সুতরাং মালিকরা তার শ্রম শোষণ করে, তার পুঁজি তার কুক্ষিগত করে বিদেশে অর্থ পাচার করে কানাডায় বেগম পাড়া বানাবে, লন্ডনে বাঙালি পাড়া বানাবে, এরকম তাদের আমাদের দেশের টাকা লুটপাট করে বিদেশে নিয়ে যাচ্ছে। আমাদের দেশের শ্রমিকদের বেতন ভাতা পাচ্ছে না। শ্রমিকদের একমাত্র সস্তা শ্রম পৃথিবীতে, একমাত্র বাংলাদেশে এত সস্তা শ্রম পৃথিবীর কোথাও নাই। এই শ্রম শোষণ করেই তারা আজকে পুঁজিরা আজকে পুঁজির পাহাড় ঘুরছে। জি, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু শ্রমিকের পক্ষের লোক, এবং বর্তমানে যিনি ক্ষমতায় আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা, তার সময় এসে আসলে শ্রমিকরা এতটা নিগৃহীত কেন মনে করছেন নিজেদেরকে? বঙ্গবন্ধু স্বাধীনতা নেতৃত্ব দিয়েছে এবং 1-2 বছর না, বহু বছর জেল খেটছে, সংগ্রাম করে যুদ্ধ আনছে। স্বাধীনতার পরে উনি একটা ভাষণ দিয়েছিলেন যে 7.5 লক্ষ কম্বল আসছে, আমার কম্বলটা কই? জি, স্বাধীনতার পর উনি শ্রমিকদের পক্ষে, শ্রমিক বান্ধব শ্রমিকদের পক্ষে আইন করে যেতে পারেন নাই। অল্প সময়ের মধ্যেই
তারা বিদেশি ষড়যন্ত্র এবং তার দলের আভ্যন্তরীণ ষড়যন্ত্র এবং পুঁজিপতিরা তাকে সেভাবে হত্যা করেছে। আজকে 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। জি, তখন বলছে যে আমরা এত অল্প সময়ের মধ্যে আইন করতে পারি নাই, এখন 15 বছর ক্ষমতায় চলছে। আমি এই কথা বলবো না যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রমিক বান্ধব না, কিন্তু আন্তর্জাতিক পুঁজিপতিদের চাপ, দেশি পুঁজিপতিদের চাপে ইচ্ছা করলে মাননীয় প্রধানমন্ত্রী সব করতে পারেন না। আচ্ছা, বিদেশি পুঁজিকে আমাদের দেশে আমন্ত্রণ জানানোর জন্যই আজকে শ্রমিকদের যে সর্বশেষ ট্রেড ইউনিয়ন অধিকার, সেই সমস্ত ট্রেড ইউনিয়ন অধিকারও খর্ব করা হচ্ছে। অত্যাবশ্যক পরিষেবা আইনটা কি? 1941 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় অত্যাবশ্যক পরিষেবা আইনটা করেন। 52 সালে এই আইন সংশোধিত হয়। 58 সালে সেই আইন পরিমার্জিত করে একটা আইন করে, কি আইন? অত্যাবশ্যকীয় যে সমস্ত অত্যাবশ্যকীয় যেগুলি সেবা আছে, সেই সেবা সেক্টর করে ট্রেড ইউনিয়ন করা যাবে না। হাইকোর্ট বলল এটা শুধুমাত্র যা আছে তার বাংলা করতে হবে। সেই বাংলার মধ্যে তারা ঢুকে দিল ট্রেড ইউনিয়ন। সেখানে আন্দোলন করা যাবে না, ধর্মঘট করা যাবে না। ধর্মঘট করলে পরিবহন তো সেবামূলক খাত, কারণ আমরা জাতিদের সেবা দিয়ে থাকি। পণ্য পরিবহনওয়ালা আমরা সেখানে দিয়ে অর্থনৈতিক সেবা দিয়ে থাকি। এখানে এইটার নাম তারা যে আইনটা নিয়ে আসলো, যে ধর্মঘট করবে তার হইল 3 মাসের জেল আর হলো 25,000 টাকা জরিমানা। আমরা যারা ধর্মঘটের কথা নির্দেশ দিব বা আমরা বলবো আমাদের জেল হলো 6 মাস, যার জরিমানা হলো 50,000 টাকা। তাহলে আইনটা কি? আইনটা বাংলা করার কথা, এখানে নতুন করে কিছু ঢোকার কথা না। সেই আইনের আমরা বলছি এই আইন হইলে শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করতে পারবে না, এবং সেইটা একটা শখে চলে। আমেরিকান রাষ্ট্রপতি যেই হোক, বিদেশি কিন্তু পররাষ্ট্রনীতি কিন্তু তাদের চেঞ্জ হয় না। আমাদের দেশে যারাই ক্ষমতায় আসে স্বাধীনতার পরে, ধরেন 1975 সাল পর্যন্ত আওয়ামী লীগ, 80 সাল পর্যন্ত জিয়াউর রহমান, 82 সাল পর্যন্ত সাত্তার সরকার, 91 সাল পর্যন্ত এরশাদ, তারপর 96 সালে এসে তারপরে 91 সালতে বিএনপি, তারপরে 96 সালতে আওয়ামী লীগ, প্রায় 21-22 বছর পরে ক্ষমতায় আসছে। তারপরে এসে আবার বিএনপি, তারপরে সামরিক সরকার, তারপর আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় আসছে। তাইলে শ্রমিকদের বান্ধব সরকার, তাহলে শ্রমিকদের দাবি সেখানে ভুলুণ্ঠিত কেন? গার্মেন্টস বন্ধ হয়ে যায়, 3 মাস শ্রমিকদের বেতন দেয় না। গার্মেন্টস বন্ধ হয়ে গেলে সেখানে শ্রমিকরা আন্দোলন লাঠিচার্জ করে গিয়ে শিল্প শ্রমিকরা তো শ্রমিক রক্ষা করার জন্য সেখানে আইন হবে শ্রমিকদের রক্ষা করার জন্য। যে শ্রমিকরা আমাদের দেশে এত এই দেশের অর্থনীতির বিকাশ, জনগণের সেবা, এই যে তাপদাহ, সবাই তো বাড়িতে আছে। এই শ্রমিকরা একদিকে ইঞ্জিনে গরম, আরেকদিকে তাপদাহর মধ্যে গাড়ি চালাচ্ছে না। পরিবহন শ্রমিক আজকে মে দিবসের কারণে পরিবহন বন্ধ আছে, ট্রাক শ্রমিকরা চালাচ্ছে না, তাদের জীবনের ঝুঁকি নিয়ে চালাইতেছে। যে শ্রমিকটা সকালে বাড়ি থেকে আসে, ও লাশ হয়ে ফিরতে ফেরার সম্ভাবনা থাকে বেশি, ও যে ফিরতে পারবে সে আশা নাই। দুর্ঘটনা ঘটলে একক বা আমাদের বলা হয় পরিবহন শ্রমিকরা ঘাতক, পরিবহন একক দায়ী। এই সমস্ত জড়িত কারণে ইচ্ছা করলেই আজকে সরকার শ্রমিকদের পক্ষে কথা বলে, আইনটা শ্রমিকদের পক্ষে নাই, আইনটা তৈরি করতে পারে না। একদিকে বুর্জোয়াদের চাপ, জাতীয় চাপ, আর আন্তর্জাতিক চাপ। এই দেশে ট্রেড ইউনিয়ন অধিকার খর্ব হলে বিদেশি পুঁজিপতিরা এই দেশে শ্রমিকদের শোষণ করে তারা পুঁজি বিদেশি নিয়ে যাবে। এই জন্যই আজকে পারতেছে না। জি, আমরা আরো কথা বলবো এই বিষয়ে। আমাদের একটি বিরতির সময় হয়ে গিয়েছে। দর্শক, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। এটি নিউজ দেখছেন, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্ট, আপনাদের সাথে আছি আমি জাকিয়া জাবের। দর্শক, আজ মে দিবস, এবং মে দিবসে আজ শ্রমিকদের যেসব অধিকার, ন্যায্য দাবি দেওয়া, সেসব নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সাথে কথা বলতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আমরা বিরতির আগে আপনার সাথে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে বর্তমান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি শ্রমিকদের পক্ষে, এবং শেখ হাসিনা কিন্তু আজকেও মে দিবসের যে আলোচনা সভা সেখানে বক্তব্য রেখেছেন, এবং সেখানে তিনি বলছিলেন যে
তাদের শ্রমিকদের উদ্দেশ্যে বলছিলেন যে তাদের যে কোনো সমস্যা দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যেতে, কিন্তু যাওয়ার আগে ভাঙচুর না করতে। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? আমাদের 13, 14, 15 সাল যখন অসহযোগ আন্দোলন হলো, জি আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানেই আমাদের প্রয়োজনে গাড়ি চালিয়েছিলাম। জি আমাদের ফেডারেশনটা দল নিরপেক্ষ ফেডারেশন। বাংলাদেশ সর্বমোট শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, আওয়ামী লীগ প্রেসিডিয়াম মেম্বার, 8 বারে নির্বাচিত সংসদ সদস্য মাদারীপুর। আমাদের দলের মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে। আমাদের প্রধান স্লোগান হচ্ছে যার যার দল তার তার সর্বপরিবহন শ্রমিকরা এক কাতার। আমরা কোনো দলকে ক্ষমতা বসাতে চাই না, কোনো দলের ক্ষমতাচ্যুত করতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী বললেন আমরা ভাঙচুর করতে চাই না। আমাদের নামে ভাঙচুর হয় অনেক সময়, আবার অনেক সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ভাঙচুরও করে। একবার করে না, আমি কথা বলবো না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলে সমস্যা নিয়ে আলোচনা করতে। আর মাননীয় আইনমন্ত্রী মহোদয় আজকেই বললেন যে ট্রেড ইউনিয়ন অধিকার রেখে শ্রম আইন সংশোধন করা হবে। তাহলে তার শ্রমমন্ত্রী বলতেছেন এই অধিকার রেখে, কি অধিকার? আমাদের সাথে তো কোনো আলোচনা করলেন না। না চলে যদি এটা পার্লামেন্টে উঠে, তাহলে আমাদের মতামত নিলেন না। আমরা যারা স্টেক হোল্ডার, আমাদের মতামত না নিয়ে কি আইন পার্লামেন্টে তুলবেন যে একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক সরকার? আমরা মনেই করি যে প্রধানমন্ত্রী তার বক্তব্য, আমাদের 14-15 সালে 92 জন শ্রমিক জীবন দিয়ে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা চালু রেখেছে। আমাদের 92 শ্রমিককে ক্ষতিপূরণ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 100 কোটি টাকা, এবং যাদের গাড়ি ভাঙচুর হয়েছে, গাড়ি পড়ে, তাদেরও টাকা দিয়েছেন। কিন্তু এটা অপ্রতুল, তারপরও দিয়েছেন। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কিন্তু উনি তো একা সরকার না, ওনার যে পরিষদবর্গ আছে, ওনার কথার সাথে তো পরিষদবর্গ কথার মিল নাই। কারণ আইনমন্ত্রী, শ্রমিকদের তো আইএলও কনভেনশন অনুযায়ী ট্রেড ইউনিয়ন করার অধিকারই আছে, শ্রমিকদের বেতন ভাতার অধিকার আছে, শ্রমিকদের নিয়োগপত্র নাই। 1980 সালে পরিবহন শ্রমিকদের আইন, নিয়োগপত্র আইন হয়েছে, আর সেখানে 82 সালে বিধি হয়েছে। এই 42-43 বছরে কোনো নিয়োগপত্র মালিকরা দেয় নাই। আমরা সরকারের কাছে দাবি করেছিলাম যে একটা আইন করেন, যেমন গাড়ির ব্লু বুক, ফিটনেস, লাইসেন্স চেক করেন, তার সাথে নিয়োগপত্রটাও চেক করেন, ছবি নিয়োগপত্র আছে কিনা। আমরা তো সেই প্রজ্ঞাপন অথবা আইন করতে পারলাম না, যখন শ্রমিকদের দাবি দেওয়া আদায় করা সম্ভব হচ্ছে না। শ্রমিকদের নিয়োগপত্র থাকলে নিশ্চয়তা থাকলে শ্রমিকরা স্বাচ্ছন্দ্য গাড়ি চালাইতে পারে। আমি মাস গেলে আমি বেতন পাবো, আমি মেডিকেল অ্যালাউন্স পাবো, হাউস রেন্ট পাবো, আমি এগুলি দিয়ে আমার সংসার চলবে। কিন্তু আজকে চাবি আছে, কালকে নিয়ে গেলেন, মালিক বলবো তোমার চাকরি নাই, সে তার চাকরি নেই, সে তার কোনো প্রতিবাদ করতে পারছে না। তাইলে শ্রম আইন সম্পূর্ণ, বা আজকে মহান মে দিবসে আমাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে অত্যাবশ্যক পরিষেবা বিল বাতিল করতে হবে, ফেডারেশন 9 দফা মানতে হবে, শ্রম আইন যতটুকু গণতান্ত্রিক ব্যবস্থা আছে পুরাটাই বাস্তবায়ন করতে হবে। তাইলে একমাত্র মে দিবস সার্থক হবে। প্রতি বছর মে দিবস আসে যায়, কিন্তু মে দিবস আজকে 139 বছর মে দিবসের। আমি প্রথম শুরুতে বলছিলাম যারা রক্ত দিচ্ছে তারা বেঁচে থাকলে স্যার লজ্জা পেত যে কাদের জন্য আমরা রক্ত দিয়েছি। তাহলে মে দিবসের মধ্যে একটা প্রতিবাদ্য কি? আজকে প্রতিবাদ্য হচ্ছে শ্রমিক মালিক ঐক্য গড়ো, ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়ে তোলো। শ্রমিকের পেটে ভাত নাই, শ্রমিকের পরনে কাপড় নাই, শ্রমিকের ছেলেমেয়ে স্কুলে লেখাপড়া করতে পারে না, বেতন দিতে পারে না, তারপরে ঠিক মতো স্ত্রীর কাপড় দিতে পারে না, ওষুধ কিনতে পারে না। সেই শ্রমিক যে আপনারা স্মার্ট বাংলাদেশ গড়বেন, এত কল্পনা বসুত চিন্তা, বাস্তবে তা না। কারণ 7.5 কোটি 7,34,10,10,000 শ্রমিক আছে। এই শ্রমিকদের মধ্যে আবার বিভক্ত সরকারি শ্রমিক আর বেসরকারি শ্রমিক। সরকারি শ্রমিকের সংখ্যা কত? এবং সেই সংখ্যা আবার আজকে সেই নিয়োগ নাই, না দিয়া কি হচ্ছে, ঠিকাদারের মাধ্যমে ওনারা প্রতিষ্ঠান চালাবেন। মেডিকেলগুলোতে আয়া অন্য নিচের লেভেলের কর্মচারী আজকে ঠিকাদাররা ঠিকই লাভ করতেছে, শ্রমিকদের বেতনটা ঠিক মতো হচ্ছে না। কেন এটা করলো? কেন ঠিকাদারের অধীনে শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করতে পারবেন না? এটা হচ্ছে একটা ষড়যন্ত্র, যার কারণে আজকে ঠিকাদার দিয়ে আছে বিভিন্ন প্রতিষ্ঠান চালানোর চেষ্টা করতেছেন। তাহলে সুতরাং আমি আপনার মাধ্যমে বলতে চাই, শ্রমিকদেরকে মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত।
এই শ্রমিকরা উৎপাদনের সাথে যুক্ত। এই শ্রমিকরা উৎপাদন না করলে বিদেশে যখন গার্মেন্টসের মাল যাবে না, বিদেশের রেমিটেন্স কিন্তু আমাদের দেশে আসবে না। এই বিবেচনায় পরিবহন শ্রমিকরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ করে, যেটা একদিকে গাড়ি ইঞ্জিনে গরম, একদিকে তাপদাহ, এবং সে পণ্য পরিবহনের শ্রমিকরা তো 1 মাস 15 দিন পরে 20 দিন পরে বাসায় ফেরত আসে, টিপ নিয়ে যায়। ও 20 দিন পরে এসে দেখে ওর সন্তানটা শুয়ে আছে, এইভাবে দেখে। ওর সন্তানটা কিন্তু এইভাবে দেখতে পারে, দাঁড়ানো দেখে না, শোয়া দেখা পরের দিন সকালে কিন্তু আবার চলে যায়। তাহলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ কোনটা পৃথিবীতে? সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ হচ্ছে যে এই গাড়ি পরিচালনা করা, ড্রাইভিং করা। আচ্ছা, ইউরোপে রেল, বিমান, বাস, বন্য পরিবহন এবং এই গণপরিবহন একত্রে ধর্ম ইউরোপ কাঁপাই দিল তারা। এত বড় ধর্ম করলো ইউরোপে, তাদের বিরুদ্ধে আইন হয় না। আর আমাদের দেশে শ্রমিকরা তার দাবি দেওয়া নিয়ে আন্দোলন করলে আমাদের বিরুদ্ধে আইন হয়। সুতরাং মানবিক দৃষ্টিভঙ্গিতে শ্রমিকদের, আমাদের আজকের প্রত্যাশা, শ্রমিকদের দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য একটা গণতান্ত্রিক আইন তৈরি করা দরকার, শ্রমিক বান্ধব আইন তৈরি করা দরকার। একটা দুর্ঘটনা ঘটে জামিনযোগ্য, 105 দ্বারা জামিনযোগ্য। কেন? দুর্ঘটনা তদন্ত ব্যতি রেখেই বলে দেওয়া হইল এই দুর্ঘটনা চালক ঘাতক। আমাদের কথা হইল আপনি দুর্ঘটনা তদন্ত করেন, মালিক সমিতির প্রতিনিধি রাখেন, বুয়েটের প্রতিনিধি রাখেন। 5 লক্ষ চার্জশিট হয়েছে এই দেশে মামলার, ধরেন আপনি সবগুলিতে পুলিশের গদ লেখা আছে অতি দ্রুত গতিতে গাড়ি চালাইয়া দুর্ঘটনা ঘটে আছে, দাঁড়ানো গাড়ি দাঁড়ায় দুর্ঘটনা ঘটছে, সেটাও অতি দ্রুত। সুতরাং এই গদ থেকে আমরা বেরোতে চাই। পুরানো আইনকে আমরা বলছিলাম যুব যেটা সড়ক পরিবহন আইন করেন, সেই আইন 2018 সালে হইল। রমিজুদ্দিন স্কুলের 2 জন ছাত্র মারা গেল দুর্ঘটনায়, তরি করে করে সেই আইন পাশ হইল। সেই আইন পরিবহন শ্রমিকদের স্বার্থ রক্ষা হয় নাই, বরঞ্চ শাস্তির বিধান করে সড়ক দুর্ঘটনা নিরসন করা যাবে না। শাস্তির বিধান করে একটা শ্রমিককে সরকার বলতে পারবে, আমি চ্যালেঞ্জ করে বলি, একটা শ্রমিক ড্যাবের পিছনে সরকার 5 টাকা খরচ করে নাই, অথচ ডাক্তার বানাইতে আমাদের দেশের জনগণের 1.5 কোটি 2 কোটি টাকা সরকারের তহবিলে খরচ হচ্ছে, বুয়েটে খরচ হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে খরচ হচ্ছে। অথবা আমরা 5 বছরের জন্য অগ্রিম ট্যাক্স দেই, আমি মারা গেলে কিন্তু সেই টাকা সরকার আমাকে আর ফেরত দেয় না। সুতরাং আমাদের ট্রেনিং এবং আমাদেরকে সচেতনার মধ্য দিয়ে সড়ক দুর্ঘটনা কমাইতে হবে, শুধু আইন করে সড়ক দুর্ঘটনা কমানো যাবে না। জি, এবং এই যে 1 মে আসলে, 1 মে আসলেই আমরা এগুলো নিয়ে আলোচনা দেখি, পরবর্তীতে সারা বছরে কিন্তু আমরা শ্রমিকদের যেসব দাবি দেওয়া সেসব নিয়ে কোনো আলোচনা দেখি না। একটু আপনার কাছে জানতে চাই, আপনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে আছেন, আপনারা শ্রমিকদের কল্যাণার্থে কি করছেন? আমরা শ্রমিকদের কল্যাণার্থে আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকটা বেসিক ইউনিয়ন, একটা শ্রমিক মারা গেলে 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আমরা অনুদান দিই আমাদের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে। একটা শ্রমিক দুর্ঘটনা ঘটার সাথে সাথে আমরা সেইগুলো তাকে মেডিকেল নিয়ে আমরা চিকিৎসা করি। একটা শ্রমিক তার মেয়ে বিয়ে দেবো, মেয়ের বিয়েতে আমরা অনুদান দিই। একটা তার মেধাবী ছেলে মেয়ে লেখাপড়া করতে পারছে, সেখানে আমরা দিই। তারপরও সার্বিক অর্থে জাতীয়ভাবে আমরা সড়ক পরিবহন শ্রমিক 70 লক্ষ পরিবহন শ্রমিকদের পক্ষে আইন তৈরি করার জন্য সারা বছর আন্দোলন করি। এবারও আমরা 9 দফা দাবি সড়ক পরিবহন সেতু মন্ত্রী সাহেবের বরাবর দিয়েছি। আমাদের এই দাবি নিয়ে আলোচনা করে দাবি মানবে, তাহলে শ্রমিকদের পরবর্তী সময় আমরা শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা কর্মসূচি দেব। আমাদের পক্ষে যতটুকু সম্ভব, সরকারিভাবে একটা ট্রাস্টি বোর্ড করছে, ট্রাস্টি বোর্ড করেছেন, সেই ট্রাস্টি বোর্ড থেকে 5 লক্ষ টাকা শ্রমিকরা মারা গেলে পায়। খুবই সহজ, সে পুলিশ বলবে মারা গেছে, তার ওয়ারিশ কে আছে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা দিবে, আর তার আইডি কার্ড জমা দেবে, সে পাবে। কিন্তু এই ট্রাস্টি বোর্ডের পরিবর্তে ইন্স্যুরেন্স কোম্পানি করছিল একটা বিমা, এই বিমা থেকে 20,000 টাকা দিবে, থার্ড পার্টি ইন্স্যুরেন্স। জুতার সুক্তলি ক্ষয় হয়ে গেছে, 20,000 টাকা আনতে পারে নাই, আমরা সেটা অবলিক রাখছে, জীবন বিমা অবলিক ট্রাস্টি বোর্ড। এটা আবার নতুন করে একটা অধ্যাদেশ জারি করে বলতেছে জীবন বিমা বাধ্যতামূলক করতে হবে। আমরা মালিক শ্রমিকরা এই জীবন বিমা বাধ্যতামূলকের বিরুদ্ধে, কারণ এই জীবন বিমা নিজেদের ভাগবটোয়ারা ছাড়া পরিবহন মালিক সমিতির কোনো স্বার্থ রক্ষা করে না। এই দাবি দাওয়াগুলো নিশ্চয়ই মেনে নেওয়া হবে, আমরা তেমনটাই প্রত্যাশা করছি, এবং শ্রমিকদের মানুষ মানবিক দৃষ্টিকোণ থেকে দেখবে, আমরা তেমনটাই প্রত্যাশা করি। আমাদের আজকের আয়োজন আসলে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের আয়োজনে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ।
দর্শক, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আমরা আজ মে দিবস নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আমাদের আজকে আলোচনা এখনকার মতো এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।